প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি এস.এম. আকাশ। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি, আপনারা জানেন। আজও আমরা সেরকমই কথা বলবো। আপনারা জানেন যে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা এসেছে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে সামগ্রিক রাজনৈতিক যে ব্যবস্থা সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনাকে স্বাগত জানাচ্ছি। মাসুদ কামাল রয়েছেন আমাদের সাথে, জ্যেষ্ঠ সাংবাদিক। জোনায়েদ সাকি, আমরা সাধারণত যেটা করি এই অনুষ্ঠানের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। এখনকার সবচেয়ে আলোচিত বিষয় নতুন দল, তরুণদের যে রাজনৈতিক দল, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে ইতোমধ্যে। আপনার কাছে যেটা জানতে চাই, আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, একটি দল আছে আপনার, তো সেক্ষেত্রে এই নতুন দলে কি নতুন পেলেন, মানে আপনাদের দৃষ্টিতে রাজনৈতিক কর্মী হিসেবে এই নতুন কি পেলেন, এবং এরা এই রাজনীতিতে মানে যে পরিবর্তন আকাঙ্ক্ষা আপনারা করেন সেখানে কোনো ভূমিকা রাখতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, সালাম। দেখুন, মানে আমাদের তরুণরা একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং আমরা সেটাকে স্বাভাবিকভাবেই স্বাগত জানাই। এবং এই তরুণ যারা এটা নেতৃত্বে আছে তারা জুলাই আগস্ট অভ্যুত্থানের যে তরুণরা যুক্ত হয়েছেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ। এদের অনেকেই একেবারেই নেতৃত্বমূলক ভূমিকায় ছিল, কাজেই সেই দিক থেকেও এটার তাৎপর্য আছে। আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, ফলে যে রাজনৈতিক বক্তব্য নিয়ে তারা সামনে এসছেন সেটাও আমি বলবো যে অনেক দিক থেকেই আমরা সেটাকে সমর্থন করি। কিছু কিছু বিষয় হয়তো আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ সময়ে প্রেক্ষাপটে কোন সময়ে কোনটা গুরুত্ব দিয়ে তুলব সেই ক্ষেত্রে হয়তো পার্থক্য হতে পারে, কিন্তু সাধারণভাবে কন্টেন্টের সাথে আমাদের তেমন কোনো বিরোধ করার জায়গা নেই। বিকজ আমরা নিজেরা গত 10-15 বছর ধরে এই কথাগুলি বলছিলাম। বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার, সাধারণ মানুষের স্বার্থের জায়গা যেখানে প্রতিনিধিত্ব হবে, সেই জায়গাগুলো নিয়ে কথা বলার প্রসঙ্গটা সামনে এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটা তো একটা বলে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো এই দল কি ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সামনের দিনগুলোতে করে তার উপরেই কিন্তু মানুষ আসলে বিচার করতে থাকবে। এবং এখানে নিশ্চয়ই ধারাবাহিকভাবে মানুষের পক্ষে দাঁড়ানো সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং জনগণের ভেতর থেকে দলটা গড়ে তোলা। একটা সমস্যা এখানে তৈরি হচ্ছে যে যেহেতু জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আকারে তারা অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছিলেন, এখন তারাই যখন আবার একটা এই নাগরিক পার্টির মূল উদ্যোক্তা, তখন তাদের এই ক্ষমতায় থেকে দল গঠন করা এটা নিয়ে অনেক প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। যদিও নাহিদ ইসলাম পদত্যাগ করে সেই দলে যোগ দিয়েছেন, কিন্তু মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ এরাও কিন্তু এই দলেরই গুরুত্বপূর্ণ অংশ। এটা ঠিক রাগঢাক করার কোনো বিষয় নেই। ফলে তাদের সরকারের থেকে যাওয়াটাকে এক ধরনের সরকারি পৃষ্ঠপোষকতা অভিযোগ উঠতে পারে। তো সে কারণে আমাদের দিক থেকে আমরা সবসময় বলেছিলাম যে আমরা তরুণরা একটা দল গঠন করছে, এই দলকে তো আমরা স্বাগত জানাই, এবং দল যাতে কোনো রকম এই ধরনের প্রশ্নের মধ্যে না পড়ে, জনগণের ভেতর থেকেই এই দলটা গড়ে উঠছে, তরুণদের ভেতর থেকে, সেই জায়গাটা যাতে স্পষ্ট থাকে, সে কারণে তাদের একসাথেই সরকার থেকে পদত্যাগ করে রাজপথে আন্দোলনে দল গড়ে তোলার কাজে নিযুক্ত হওয়া দরকার। তো সেটা নিশ্চয়ই তাদের ভাবা দরকার খুব গুরুত্বের সাথে। এটা যদি তারা বিবেচনায় না নেন তাহলে কিন্তু অপরাপর রাজনৈতিক দলগুলো এই প্রশ্ন তুলবেনি, এবং এই প্রশ্নটা তখন একটা যৌক্তিক ভিত্তিও পাবে। তো এটা গেলে একদিক, কিন্তু আরেকটা হচ্ছে যে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেটা মানুষের প্রত্যাশার জায়গা, যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নটা তুলেছিলাম। এইটা বাংলাদেশে আমাদের গণসংহতির পক্ষ থেকে যদি বলি, আমরা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে এই লক্ষ্য নিয়ে রাজনীতি করছি, কিন্তু এটা একটা জাতীয় প্রশ্নে পরিণত হওয়াটা বিগত 2018 সালের নির্বাচনের অভিজ্ঞতা, মানে যেখানে ভোট ডাকাতি রাতের বেলা ঘটলো,
সেটার অভিজ্ঞতার পরে এমনকি বড় রাজনৈতিক দলগুলো এই অভিজ্ঞতার মধ্যে আসলো। বিএনপির মতো দল এই জায়গায় আসলো যে বহাল ব্যবস্থাটা, বিদ্যমান রাষ্ট্র যেটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্তের উপর দাঁড়িয়ে আছে, এইটা বহাল রেখে আমাদের আর কোনো নির্বাচন, কোনো ধরনের গণতান্ত্রিক চর্চা এটা সম্ভব হবে না। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শিফট, যে এই কাঠামোটা বদলাতে হবে। কাঠামো রেখে আর কোনো নির্বাচন সম্ভব না, চুনকালি করা সম্ভব হচ্ছে না। ফলে ধরুন এই যে আমরা আমাদের দল জোট থেকে 14 দফা সামনে হাজির করেছিলাম, বিএনপি তাদের অবস্থান থেকে 27 দফা হাজির করেছিল, অপর রাজনৈতিক দলেরও কর্মসূচি ছিল, এবং ওইখান থেকে যুগপৎ আন্দোলনে একটা 31 দফা কর্মসূচি এসেছিল, যেটার মূল কথা ছিল রাষ্ট্র ব্যবস্থা সংস্কার। এটা যে আসলো, এটা বাংলাদেশের পলিটিক্সে কিন্তু একটা শিফট। 72 সালের পরে প্রথম যে রিপাবলিক তৈরি হলো, এইখানে সিগনিফিক্যান্টলি এই 72 সালের রাষ্ট্রটাকে কাঠামোগতভাবে বদলানোর যে উদ্যোগ কিংবা প্রস্তাবনা, এবং সেটা একটা জাতীয় প্রস্তাবনায় পরিণত হওয়া। কারণ আপনি যে কেউ প্রস্তাব তুললেই তো আর জাতীয় হয়ে যায় না। এটা যখন দেশের বৃহৎ রাজনৈতিক শক্তিগুলো এবং একটা উল্লেখযোগ্য অংশ যখন এটা তোলে, তখন সেটা একটা বড় বিষয়ে পরিণত হয়। এবং সেটা ঘটেছিল যখন দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা মৌলিক কাঠামোগত পরিবর্তনের প্রশ্ন তুলেছিলেন। তো এটা গেলে একটা শিফটের জায়গা। সেই থেকে আমাদের একটা নতুন নির্মাণের প্রশ্নটা আছে। কিন্তু এই নতুন নির্মাণের ক্ষেত্রে একটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে দেখুন, জুলাই আগস্টের অভ্যুত্থান মানে যেভাবে হয়েছে, এটা কিন্তু কোনো একক দলের নেতৃত্ব হয়নি। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা বিরোধী আন্দোলন থেকে এটা একটা রাজনৈতিক রূপ ধারণ করেছে, কিন্তু সেই প্রেক্ষাপট যেমন এবং পাটাতন যেমন আগে তৈরি হয়েছিল, প্লাস এই আন্দোলনের মধ্যে কিন্তু সাধারণ মানুষ, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, সকল সংগঠন, ব্যক্তি অংশ নিয়েছেন, এবং প্রত্যেকেই স্টেকের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ স্টেক। এখন এইটাকে আপনি ঠিক একক দল ক্ষমতা দখল করলো, সে সমস্ত রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ কায়েম করলো, বিদ্যমান রাষ্ট্র ভেঙে দিয়ে নতুন রাষ্ট্র নির্মাণ করলো, বল প্রয়োগের শক্তি তার তৈরি হয়ে গেল। এই সব কিছুর মধ্যে দিয়ে একটা বৈপ্লবিক একটা মানে জায়গা ঘটে, যে তার একটা ফুল প্রাধান্য সৃষ্টি হয়, সেটা কিন্তু এর মধ্যে ঘটেনি। এখানে একটা সম্মিলিত ব্যাপার আছে, সর্বসম্মতের ব্যাপার আছে। অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন দিয়ে একে একটা সরকার হিসেবে প্রতিষ্ঠা করেছে। কাজেই এইটার এই যে সর্বসম্মত রূপটা, মানে কনসেনসাস, সকলের মধ্যে সমঝোতা, বিশেষত আন্দোলনকারী শক্তির মধ্যে, এটা খুব গুরুত্বপূর্ণ এর বৈশিষ্ট্য। এইখানে এই বৈশিষ্ট্য বজায় রাখা, অর্থাৎ রাজনৈতিক উত্তরণটাকে কনসেনসাসের ভিত্তিতে সম্পন্ন করার কাজটা খুব প্রয়োজনীয়। না হলে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং সেটা হয়তো সংঘাতের রূপ নিতে পারে। কাজেই এইখানে আমাদের এই কনসেনসাস বজায় রাখার ক্ষেত্রে যে জাতীয় ঐক্য দরকার, সেটাতে ও কি ভূমিকা রাখছে মানে তরুণদের দল, সেটাও গুরুত্বপূর্ণ একটা দেখার বিষয়। রাজনীতির বাইরে, অন্যান্য জনগণের প্রতিনিধিত্বের বাইরে এই গণতান্ত্রিক উত্তরণে জাতীয় ঐক্যের, ন্যূনতম জাতীয় ঐক্যের যে প্রয়োজনীয়তা, সেইখানে তাদের ভূমিকা কি থাকছে সেটা মানুষ সেটা দেখবে, এবং ওইখানে প্রত্যাশা যে এই জাতীয় ঐক্য রক্ষার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা রাখে কিনা সেটা একটা দেখতে চান। মাসুদ কামাল, এই যে নতুন দল হলো জাতীয় নাগরিক পার্টি, এখানে তারা তো কতগুলো জিনিস সামনে এনেছে, আপনি সেটা খেয়াল করেছেন, কিন্তু একটা জায়গায় আপনি পরিষ্কার হয়েছেন কিনা যে বিশেষ করে আদর্শিক অবস্থান আসলে কি হবে বা কি হতে যাচ্ছে, বাংলাদেশ পন্থীর কথা বলেছে, এটা দিয়ে আসলে পরিষ্কার হয় কিনা। কারণ আমাদের দেশে যে অপর যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা আওয়ামী লীগের একটা আদর্শিক অবস্থান জানি, বিএনপির আদর্শিক অবস্থান জানি, জামাতের আদর্শিক অবস্থান জানি, বামপন্থী দলগুলো একটা আদর্শিক অবস্থান জানি, এদের আদর্শিক অবস্থানটা পরিষ্কার হলো কিনা, বা এরা আসলে এই নতুন যে রাজনীতির কথা বলছে সেখানে কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনার মনে হয়? শুনেন, মানে যে কথাটা জুনায়েদ সাকিবই বললেন, আসলে পজিটিভ নেগেটিভ সবই তো আছে। ছোট মানুষ একটা দল করছে, আমি তাদের কিন্তু মানে আপনার আন্ডারমাইন করতেছি না, বাট আমি মেধার দিক দিয়ে তাদেরকে ছোট মানুষই বলবো। তারা দল করবে এটা তো আমরা শুনতেছি আজকে 2-3 মাস ধরে, এখনও তারা দলের একটা গঠনতন্ত্রই করতে পারে নাই। মানুষ তো প্রথমে চিন্তা করে যে একটা গঠনতন্ত্র হবে, তারা কি কতগুলি মানে খুবই মানে এই টাইপের চমক সৃষ্টিকারী স্লোগান নিয়ে আসছে, আর কিচ্ছু না। এই দলের কোনো রাজনৈতিক আদর্শ এটা কেউ জানে না, ওরা নিজেরাও জানে না, তারা নিজেরাও কয়েকটা শব্দ জানে।
এবং এই শব্দগুলি প্রয়োগ কী, এই শব্দগুলি কী অর্থ বহন করে তাও জানে বলে আমার কাছে মনে হয় না। এবং তাদের মধ্যে কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে একটা জনবিচ্ছিন্ন একটা ভাব আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এখানে যারা গিয়েছে, যারা ইয়াং গিয়েছে, ওদের সঙ্গে আলাপ করে দেখেন কি বললো নাহিদ, বলবে আমরা সেকেন্ড রেভলিউশন করব, সেকেন্ড রিপাবলিক করবো। ওকে ফাইন, জিজ্ঞেস তারপরে আপনার ফলোয়িং কোশ্চেন, ভাই সেকেন্ড রিপাবলিকটা কি তুমি বুঝো? বুঝে না, কেউ বুঝে না। ওখানে জিজ্ঞাসা করেন যারা ওখানে ছিল তাদের মধ্যে কয়জন লোক সেকেন্ড রিপাবলিক বুঝে? যদি না বোঝা ভালো, ভালো কেন জানেন? না বুঝলে পরে স্লোগানটা দেওয়া যায়, বুঝলেই তো প্রশ্নটা ওঠে, ভাই সেকেন্ড রিপাবলিক কেন? সেকেন্ড রিপাবলিকের কোন বাস্তবতা এই দেশে এই মুহূর্তে আছে? রিপাবলিকটা কখনো হয়েছিল, কিভাবে হয়েছিল, কি গুণগত পরিবর্তন তোমরা করতে চাও? আচ্ছা, এ পর্যন্ত তারা তো 6 মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা রাজপথে আছে, তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তনটা আপনি দেখছেন? আপনি আমাকে ভাই বুঝান, তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে কি এমন গুণগত পরিবর্তন আপনি দেখছেন যা আপনি আগে কখনো এই দেশে দেখেন নাই? দেখাতে পারবেন? পারবেন না। 3 জন লোক মন্ত্রী হয়েছে, মন্ত্রী তো বলবো উপদেষ্টা হয়েছে, তারা অন্য অন্য উপদেষ্টাদের চেয়ে কী গুণগত চেঞ্জটা তারা করতে পারছে তাদের মিনিস্ট্রিতে, ওদের জীবনযাপনে কী পরিবর্তনটা তারা দেখাতে পারছে। হ্যাঁ, গাড়ির মডেল চেঞ্জ হয়েছে, দামি দামি ব্র্যান্ডের কেটস পরছে, ব্র্যান্ডেড জ্যাকেট পরছে, এগুলো দেখছি, এই তো পরিবর্তন। তো এই পরিবর্তন তো আগে হয়েছে। পরিবর্তনটা কি? হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক? যত লোকে এই রিপাবলিক অর্থ বুঝে তার চেয়ে 10 গুণ লোক ইন্ডিয়ার একটা রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে, হই হই করে যাত্রার ভঙ্গিতে ওটা চিনি। রিপাবলিক বুঝে না রে ভাই, বাংলাদেশের মানুষ কেমনে বুঝবে? তার তো কোনো বাস্তবতা এখন এখানে নাই। তারা নতুন কি বলছে, আমি একটা কথা বলি, গণপরিষদ ইলেকশন করবে তারা, ঠিক আছে? এই জিনিসটা কি জিজ্ঞান যে করে জিজ্ঞাসা করেন, ভাই এটার কামটা কি? গণপরিষদ তুমি যে করবে এটা কাজটা কি বুঝান আপনি? কেউ দেখেন ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা? কেউ বুঝে না। তৃতীয় আরেকটা করছে নতুন জিনিস কি, ইনকিলাব জিন্দাবাদ। এই জিনিসটা কি? এই জিনিসটা কি? ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না? নতুন নতুন শব্দ আমদানি করা। ইনকিলাব নামে একটা হিন্দি একটা মুভি ছিল, অমিতাভ বচ্চন আর শ্রীদেবী অভিনয় করছিল, ওটা দেখছিলাম। ইনকিলাব, বাংলাদেশে একটা ইনকিলাব নামে একটা পত্রিকা আছে, বাংলাদেশের মানুষ এগুলি চিনে। আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দেওয়ার সময় শেষ করে ইনকিলাব জিন্দাবাদ। এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিলাব জিন্দাবাদ করেছে। এই তো ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো? ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা ওরা দিত একসময়। এই স্লোগানটা ওরা দিত। আমাদের স্বাধীনতা মানে 47-এর যে যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সেখানে কেউ কেউ যুদ্ধ। পাকিস্তানেও এই স্লোগানটা আছে, ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে। আমাদের দেশে থেকে যত লোক ইনকিলাব জিন্দাবাদ বলে তার চেয়ে অন্তপক্ষে 50 গুণ লোক ইন্ডিয়া আর পাকিস্তান ইনকিলাব জিন্দাবাদ বলে। আবার নাহিদ সাহেব বলে আমরা ভারতপন্থী হব না, পাকিস্তানপন্থী হব না, ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নিব। এই হলোটা কি? এইগুলি হলো কি জানেন? নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন, বাট এদের কি মিন করে? আপনাদের উচিত ছিল কি এই শব্দগুলির সম্পর্কে এই সভাটা করার আগে হোমওয়ার্ক করা, মানুষের কাছে যাওয়া, মানুষকে বোঝানো যে কি সেকেন্ড রিপাবলিকটা কি। মাসুদ কামাল সেই সময় কি চলে গেছে সেকেন্ড রিপাবলিক করাটা? ধারণার সামনে নিয়ে এসেছে। কোনো সময় চলে যায় না পৃথিবীতে। শুনেন, পৃথিবীতে তো সময় তো দিতে হবে। 1 সপ্তাহ পরে পৃথিবীতে কিয়ামত হচ্ছে না, আমি এটা বলি না যে কিয়ামত হয়ে যাব, সময় শেষ হয়ে গেছে, সময় অনন্তকাল আছে। কিন্তু যখন আপনি একটা নতুন কিছু নিয়ে আসবেন, আগে পাবলিকের সম্বন্ধে একটা প্রস্তুতি নিতে দিবেন না? আমি ওটা বলছি, সময় চলে যায় নাই, বাকি জীবন ধরে তারা বিরোধী দলে থাকবে, এটা প্রচার করবে, অমুক করবে, তমুক করবে, কোনো সমস্যা নাই। ইলেকশনের পরে দেখবেন যে বেলুন চুপসে গেছে, কোনো সমস্যা নাই, তখন আর এটা প্রচারও করতে পারবে না। প্রচারটা এখনই করা উচিত ছিল। গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে দল করার কথা ছিল, সেই দল করতে করতে ফেব্রুয়ারির শেষের দিন করলো, লাস্ট ডে অফ ফেব্রুয়ারি করলো। তো এই কটা দিন তারা কী করছে? খালি নেতা কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে।
খালি নেতাটা কে হবে, এবং সেইটাও করতে যায় কম্প্রোমাইজের উপর কম্প্রোমাইজ। আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জুনিয়র যুগ্ম আহ্বায়ক নাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সচিব, মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য। এবং তারপর যেটা দ্বারা করাইছে এটা হলো গিয়ে 90% ঢাকা ইউনিভার্সিটি আর বাকিটা অন্য ইউনিভার্সিটি। আমি খুশি হয়েছি, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এক ধরনের আনন্দ পাইছি যে ঠিক আছে, এই একটা কোটার দিক দিয়ে আমরা এগিয়ে আসি। আবার এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছে। তো এইগুলি সব মিলে যেটা হয়েছে, আমাদের দেশের, এই দেশের মাটি, এই দেশের মানুষ, এদেশের যে রাজনীতি, তার সব কিছুর প্রভাব এখানে আছে, নাথিং নিউ। জোনায়েদ সাকি, মাসুদ কামাল যে কথাগুলো বলছিলেন সেগুলো শুনলেন। আমি যেটা বলি, একটা জিনিস ধরেন, আমি অনেক দিন ধরে বিশেষ করে আপনার রাজনৈতিক দলের যে বয়ান বা আপনার বক্তব্য শুনি, অনেক দিন ধরে আপনি একটা বলছেন যে রাজনীতি যে নতুন বন্দোবস্ত দরকার, এই শব্দবন্ধটা আপনার মুখে আমি অনেকবার শুনেছি। এরাও কিন্তু এই কথাটা বলেছে। আমার একটা জানার কৌতূহল হলো যে আপনারা যে অর্থে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেন, এই ছাত্রদের যে রাজনৈতিক দল, ওরা কি একই অর্থে বলছে নাকি অন্য কিছু? দেখুন, এই মানে বাংলাদেশের রাজনীতিতে বিশেষভাবে আমি বলবো যে 2007-08 সাল থেকে যে ধরনের স্লোগানগুলো সামনে এসছে, যে প্রশ্নগুলো আলোচিত হয়েছে, এই তরুণরা যে দলটা গঠন করেছে তার মধ্যে তারা অনেকগুলোকেই গুরুত্বের সাথে নিয়েছেন। এখন এটা এটাকে আমি মানে ইতিবাচকভাবে দেখি আর কি, সোজা কথা। যেমন ধরুন, আমরা 2007-08 সালেই এই কথাটা আমরা তুলেছিলাম যে বাংলাদেশে একটা মানে এক ধরনের দখলদারিত্ব কায়েম হচ্ছে, এবং বাংলাদেশে ভারতের রাজনৈতিক কর্তৃত্বটা সিগনিফিক্যান্ট শিফট ঘটেছে 2007-08-এর মধ্যে দিয়ে। এটাকে আমরা একটা দখলদারিত্ব হিসেবে দেখেছিলাম, পলিটিক্যাল ডমিনেশন। ভারতের সাথে আমাদের আগেও অনেক দ্বন্দ্ব ছিল, সেইগুলো আছে এখনও। আমাদের নদীর পানির সমস্যা, বাণিজ্য সমস্যা, সীমান্তে হত্যাকাণ্ড, কিন্তু মানে একটা পলিটিক্যাল কন্ট্রোল, বাংলাদেশের রাজনৈতিক তৎপরতার উপর ভারতের যে নিয়ন্ত্রণ কায়েম হয়েছে, এটা 2007-08-এ যেভাবে সিগনিফিক্যান্ট শিফট ঘটেছে, সেটাকে কিন্তু আমরা চিহ্নিত করেছিলাম আমাদের দল থেকে, গণসংহতির পক্ষ থেকে আমরা তখন স্লোগান দিয়েছি। এবং ওই কারণেই আমরা তখন একটা মানে পাশাপাশি স্লোগান তুলেছিলাম। একদিকে এই কর্তৃত্বটাকে বিরোধিতা করেছি, অন্যদিকে বলেছি মুক্তিযুদ্ধের মধ্যে যে জনগণের আকাঙ্ক্ষা ছিল, সেই রাষ্ট্র সংবিধানটা তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধের শাসকদের যে আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ যে শাসক দল হিসেবে যে সংবিধান করেছে 72 সালে, সেই সংবিধান জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেনি। এটা সম্পূর্ণভাবে একটা এককেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোকে নিশ্চিত করেছে। যে মুক্তিযুদ্ধের জনগণের যে আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র, সেই রাষ্ট্র সংবিধান করতে হবে। এই স্লোগানটা আমরা 7-8-এ পরে তুলেছিলাম। তারপরে ধরেন আমাদের স্লোগানটা উঠেছিল যে পন্থী রাজনীতি। তখন একটা ব্যাপকভাবে একে পাকিস্তানপন্থী, তো ওকে ভারতপন্থী, মার্কিনপন্থী, সৌদিপন্থী, বহুপন্থী বাংলাদেশের মস্কোপন্থী তো আগে ছিল। সো একদিকে মার্কিনপন্থী, মস্কোপন্থী, অন্যদিকে সৌদিপন্থী, পাকিস্তানপন্থী, ভারতপন্থী রাজনীতি। আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের স্বার্থ নিয়ে মানে রাজনীতিটা কোথায়। সো বাংলাদেশ পন্থার প্রশ্নটা 2013-14 সালের দিকে সামনে এসেছিল। তারপরে ধরুন সামনে এসছে বিশেষত 2014 সালের পরে, যখন আওয়ামী লীগ এরকম একটি নির্বাচন করলো, 153 জন আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো, তখন আমরা এই স্লোগান তুলেছিলাম। এবং শুধু আমরা তুলিনি, রাজনৈতিকভাবে এটা বিভিন্ন সিভিল সমাজের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের একটা নতুন সামাজিক চুক্তি কিংবা রাজনৈতিক চুক্তিতে যেতে হবে, যেটাকে আধুনিক রাষ্ট্রটা একটা নিউ সোশ্যাল কন্ট্রাক্টের উপর দাঁড়িয়ে আছে। আমরা জানি ফ্রম রুসো থেকে শুরু করে তারও আগে থেকে। তো এখন এই যে সোশ্যাল কন্ট্রাক্টের ধারণা, জন লক থেকে রুসো পর্যন্ত, এই তার উপর যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থাটা দাঁড়িয়েছে, আমরা যে ধরনের সোশ্যাল কন্ট্রাক্টে 72 সালে একটা সংবিধান কিংবা রাষ্ট্রপত্রের মধ্যে এসেছিলাম, সেইটা আমাদেরকে নানান অধিকার থেকে কেবল বঞ্চিতই করছে। সো আমরা একটা নিউ সোশ্যাল কন্ট্রাক্টে যাওয়া দরকার, যেটা পিপলের অধিকারের উপরে দাঁড়াবে।
সেই জন্য আমরা নতুন একটা জাতীয় সনদের কথাটা বলেছিলাম। এবং আপনি খেয়াল রাখবেন 2018 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠনের লক্ষ্যে যে একটা কনভেনশন ডাক দেওয়া হয়েছিল, আমি সেখানে বক্তব্য রেখেছিলাম। আমি যদিও ঐক্য ফ্রন্টে যোগ দিইনি, কিন্তু ওইখানে বক্তব্যে এই নতুন জাতীয় সনদের কী রূপরেখা হতে পারে সেটা আমরা তখন তুলে ধরেছিলাম। এরপরে যদি আসেন 18 সালের ইলেকশনের অভিজ্ঞতার পরে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগানটা অনেক বেশি, এটাও বলতে পারেন যে হ্যাঁ আমি আমরা অনেক বেশি তুলেছি। এখন আমি বলছি যে এটা কোন কোন পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে, পার্সপেক্টিভ আর এদের পার্সপেক্টিভ একই জায়গায় দাঁড়াচ্ছে কি? অনেকটাই একই জায়গায়, কারণ আমি তো আকাশ থেকে আর স্লোগান আনা যাবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে ধরেন ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলবে, এই ক্ষমতা ব্যবস্থা রাজনৈতিক, এটা অবশ্যই অর্থনৈতিক এবং অবশ্যই সাংস্কৃতিক। মানে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনে যে ক্ষমতার সম্পর্কটা থাকে, ক্ষমতা ব্যবস্থা যেভাবে কাজ করে, এই ক্ষমতা ব্যবস্থার পরিচালনা নীতি এবং তার কাজ করার ধরনটাকে বদলাতে হবে। এখন এটা যে আমাকে বদলাতে দেন, আমরা একভাবে বদলাবো, আপনাকে বদলাতে দিলে আপনি আরেকভাবে বদলাবেন, ওনাকে দিলে হয়তো উনি আরেকভাবে বদলাই দেবেন। সো আওয়ামী লীগের হাতে এই ক্ষমতা ব্যবস্থা একরূপ নেয়, আবার রাজনৈতিক দল ভেদে অথবা মানে কোন জনগণের কোন অংশের স্বার্থ, কোন শ্রেণীর স্বার্থ আপনি রক্ষা করছেন তার ভেদে এখানে অবস্থান বদলায়। ফলে যেখানে যে সমস্যাটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তকে আমরা কিভাবে ডিফাইন করছি এবং সেইটা আসলে কার হাতে গিয়ে পড়ছে, সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়েছে। এবং সেইখানে এই কারণে আমরা বারবার এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে পরের লাইনে কোয়ালিফাই করেছি যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত অবশ্যই একটি গণতান্ত্রিক বন্দোবস্ত হবে। এটাকে কিন্তু অন্য কোনো বন্দোবস্তে নেওয়া যায় সুযোগ নেই। ফলে এখন মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি একটা ধর্মীয় বন্দোবস্ত, ধর্মরাষ্ট্র কায়েমের দিকে যাবে? অর্থাৎ আপনি যেভাবে মানে অনেকগুলো রাজনৈতিক দলের একটা সংসদ, রাষ্ট্র এবং সংবিধান কায়েমের ক্ষেত্রে ধর্মপ্রশ্ন কিংবা ধর্মভিত্তিক একটা জায়গা যেভাবে এসছে, তো সেইটার নিয়ে আশঙ্কা যেমন আছে, অন্যদিকে এমন ধরনের জায়গা হবে যেভাবে একটা ফ্যাসিস্ট বন্দোবস্ত কাজ করেছে। ফলে মানুষের আশঙ্কার জায়গা যেগুলো কাজ করে সেইটা, বরং প্রশ্নটা এইটা যে ছাত্ররা কি একটা গণতান্ত্রিক বন্দোবস্ত করবে কিনা। আপনি যদি তাদের ঘোষণা শোনেন, তারা কিন্তু পরিষ্কার এটা ওই দিন ঘোষণা করেছে যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক। এবং সেটা সেই দিক থেকে বললে আমরা যে জায়গা থেকে কথাটা বলেছিলাম, মূল মোটা দাগের কথাটা একই। এখন এটা ডিটেইলডে গিয়ে আমরা আস্তে আস্তে দেখতে পারবো সেটা। যে অনেক ধন্যবাদ মাসুদ কামাল। আমরা আপনি যেটা বলেছেন, এদের যে অনেকগুলো কথা এসছে সেখানে সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচন বা নতুন সংবিধান, বাই দি বাই সেকেন্ড রিপাবলিক আমরা 22 সালে তুলেছিলাম। পরে এক মিনিট একটু বলে নিই, সেকেন্ড রিপাবলিকের কথাটা এসেছিল যে যখন আপনি ফান্ডামেন্টালি একটা দেশের সংবিধানের ক্ষমতা কাঠামো বদলানোর প্রশ্ন তোলেন, ক্ষমতা কাঠামো বদলানোর কন্টেন্টের দিক থেকে, মানে বিষয় মর্মবস্তুর দিক থেকে প্রতিটি আইন ব্যবস্থা, আইন যেভাবে কাজ করছে সেটার বদল ঘটানো। ফলে ফার্স্ট রিপাবলিক যেটা 72 সালে তৈরি হয়েছিল, সেইটা যে জায়গাতে এসে দাঁড়িয়েছে, আমরা যদি একটা নতুন জাতীয় সনদ, নতুন একটা কন্ট্রাক্টে পৌঁছাই, নতুনভাবে একটা বন্দোবস্ত তৈরি করতে পারি, ইট ইমপ্লাইজ দ্যাট দ্য কন্টেক্টে দিতে আমরা কোয়ালিটেটিভলি আমাদের ফার্স্ট রিপাবলিক থেকে একটা নতুন স্তরে পৌঁছেছি। এটা সেকেন্ড রিপাবলিক বলার জায়গাটা হচ্ছে পলিটিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বহু দেশকেই কিন্তু নিজেদের রাষ্ট্রপত্তনের গুণগত পরিবর্তনগুলোকে রিপাবলিক হিসেবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে অনেকভাবে চিহ্নিত করে। সুতরাং সেকেন্ড রিপাবলিক মানে প্রথম রিপাবলিক অস্বীকার করা নয়, সেকেন্ড রিপাবলিক মানে হচ্ছে, কিংবা যে কোনো রিপাবলিকের দাবি করা মানে হচ্ছে যে অলরেডি এক্সিস্টিং রিপাবলিকের একটা গুণগত রূপান্তর ঘটায়। আমি এটা বলছি মাসুদ কামাল, যেটা বলছিলাম যে ধরনের এই যে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন বা ইনকিলাব জিন্দাবাদের প্রসঙ্গ নিয়ে আপনি বলেছেন, কিন্তু একটি জিনিস মানুষ কিন্তু আমার মনে হয় বুঝতে পেরেছে, সেটা হচ্ছে যে পরিবারতন্ত্রের কথা বলেছে। এরা বলেছে যে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হতে পারবে, তাঁতির ছেলে হতে পারবে, এরকম একটা স্বপ্নের কথা তারা বলেছে। তো সেক্ষেত্রে সেটাকে আপনি এই বার্তাটাকে কীভাবে দেখেন? সাথে বাংলাদেশে পরিবারতন্ত্রের রাজনীতির কি কবর রচিত হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে কিনা? প্রথমত জিনিসটা হলো যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে তাদের যে আহ্বান, এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি। খুবই, আমি মনে করি এটা হওয়া উচিত। মানুষ যদি জানে যে আমাকে সারা জীবন কর্মী হয়েই থাকতে হবে, স্লোগান দিয়েই চলতে হবে, তাহলে সেই রাজনীতিতে মানুষ আসবে কেন? তারও তো আকাঙ্ক্ষা থাকতে পারে। আবার
পরিবারতান্ত্রিক কিন্তু অন্য জিনিসও আছে একটা, আরেকটা জিনিস আমি বলি। পরিবারতান্ত্রিক ব্যাপারটা হলো যে বাবার ছেলে হবে, সেই ছেলেই রাজা হবে, সেই প্রধানমন্ত্রী হবে, সেই দলের প্রধান হবে। এটা যে পরিবারতন্ত্র, এটা কি করে? এটা সাধারণ কর্মীকে নিরুৎসাহিত করে, তাকে বলেই দেয় যে তুমি হলাম গিয়ে প্রজা আর আমি হলাম গিয়ে রাজা, তোমার দায়িত্ব হলো আমাকে জিন্দাবাদ বলা। তো এটা ঠিক না, এটা গণতন্ত্রের এটা মূল বক্তব্য নয়। আমাদের এখানে আরেকটা পরিবারতান্ত্রিক না, কিন্তু আরেকটা এরকম একটা ঘটনা আছে। সেটা হলো গিয়া যত দল দেখবেন আপনি, দলের যারা প্রধান হন ওনারা প্রধানের পদ ছাড়তে চান না, কেউ না। দেখেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখতাম এই রাশেদ খান মেনন, তখন থেকে ওয়ার্কার্স পার্টি মনে হলো যে ওনার একটা প্রত্যেক সম্পত্তি আর কি পাইছে, ওটা উনি জীবনে ছাড়বে না, ওইটা নিয়ে এসে আছে। তো এই পার্টি কীভাবে সম্ভব? এবং একই জিনিস জাসদের শেষ দিকে হাসানুল হক ইনুর প্রত্যেক সম্পত্তি হয়ে গেছিল, ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল। তো এরা কিন্তু কেউ ছাড়ে না, ছাড়ার কোনো ইতিহাস নাই। দিনের পর দিন ইলেকশন করে, ইলেকশনে মিজারেবল রেজাল্ট করে, পথ ছাড়ে না, সেই থাকবে। আবার বিএনপিতেও একই জিনিস, আওয়ামী লীগেও একই জিনিস, সমস্ত পলিটিক্যাল পার্টিতে। খালি যেন জামাতটাতে আমি একটু চেঞ্জ দেখি, এরা আমার মনে হয় তুলনামূলকভাবে গণতান্ত্রিক। বিদেশে দেখবেন নির্বাচনে দল হাইরে গেছে, দলীয় প্রধানের পদ থেকে তাকে সরে যেতে হচ্ছে। ইংল্যান্ডে দেখেন আপনি। তো এটা কিন্তু এতটুকু সৌজন্যতা বোধ আমাদের দেশে নাই। আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দলীয় প্রধান কখনো পদ ছাড়বেন না। তো এটা কিন্তু পরিবারতন্ত্রের চেয়ে খুব বেশি কিছু ভালো তাও আমি মনে করি না। তো এই ব্যাপারে ওদের যে বক্তব্যগুলি, আমি হাসনাত আবদুল্লাহ বক্তব্য শুনেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি মনে করি এই ধরনের একটা পলিটিক্যাল পার্টি আসা উচিত যারা নাকি এই চেঞ্জটা। এবং আমি এখানে আরেকটা চেঞ্জ দেখছি, দেখেন যে নাহিদ ইসলাম যে দল থেকে আসছে সেই দলের মূল লোক ছিল আখতার হোসেন, তাই না? সেই তো মূল দলটা সেই করছে এই নূরদের ওখান থেকে বেরিয়ে যেয়ে ছাত্রশক্তি, এবং সেই দলের তার সদস্য সচিব ছিল নাহিদ ইসলাম। এখন নাহিদ ইসলাম হয়ে গেছে দলের প্রধান চেহারা, এবং এটা তো আখতার হোসেন মেনেছে। আবার দেখেন নাগরিক কমিটি যেটা ছিল সেটার মূল লোক ছিল পাটোয়ারি যখন সিরিয়াল অনেক পিছনে পেরে গেছে, কিন্তু পাটোয়ারি কিন্তু নতুন একটা দল করে নাই, সে ওদের সঙ্গে আছে। এই যে মেনে নেওয়ার যে মানসিকতাটা, যে সময়ের প্রয়োজনে কেউ এগিয়ে যাবে, কেউ পিছিয়ে আসবে, এবং এই এগিয়ে যাওয়াটা নিজের ব্যক্তিগত পরাজয় নয়, বরং দলের প্রয়োজনে এটা ভালো। এই যে মেনে নেওয়াটা, এই যে স্পোর্টিং অ্যাটিচিউডটা, আমি এটাকে প্রশংসা করি। খুব ভালো একটা তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এটা ভালো কাজ করেছে। আমি মনে করি বাংলাদেশের যারা সিনিয়র পলিটিশিয়ান যারা আছেন, যারা অন্য পার্টিতে আছেন, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই ছোটো ছোটো ছেলেরা পারছে দেখাইতে, তোমরা তো পারতেছো না। তো এটাকে আমি সাপোর্ট করি। যে জনাব সাকিব, এই পরিবারতন্ত্র সাথে যে প্রশ্নটা আপনার করতে চাই, সেটা আপনি বারবার বলেছেন, দীর্ঘদিন ধরে বলে আসতেছেন যে আপনারা গণতান্ত্রিক রূপান্তর চান, বহাল ব্যবস্থা বাদ দিয়ে আমরা আপনারা যে এটার জন্যে যে রাজনৈতিক দলগুলো আছে, আপনি বলেছেন যে সবাই একটা পলিটিক্যাল শিফটের জন্যে অ্যাগ্রি করেছে। কিন্তু আপনি কি এটা দেখেন কি না যে যেহেতু গণতান্ত্রিক রূপান্তর করতে হলে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা থাকা দরকার। যে দলগুলো গণতন্ত্র নিজেদের মধ্যে চর্চা করে না, তারা একটা দেশকে গণতন্ত্রে রূপান্তর করবে কিভাবে? না বটেই, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্নই যে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চার প্রশ্ন। কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে যে ধরুন অনেক সময় হয় কি যে রাজনৈতিক নেতৃত্ব আমাদের মতো দেশগুলোতে যেভাবে কাজ করে এটা কেবল ক্ষমতার সাথেই সম্পর্কিত তা না, মানে এটা মোটামুটিভাবে তার ইমেজ, তার ইনফ্লুয়েন্স যেভাবে তৈরি হয় সমাজের মধ্যে, এটাকে তাৎপর্যপূর্ণভাবে বদল ঘটানোর মতো না ঘটলে পরিবর্তনটা ওইভাবে সাধারণত আমরা দেখিনি। মোটামুটিভাবে আমাদের এখানে প্রধান নেতৃত্বরা মোটামুটি আজীবনই নেতৃত্ব দিয়েছে। কিন্তু কাল্টের রাজনীতি তৈরি হয়ে যাবে, সেই কাল্টের রাজনীতির একটা প্রেক্ষাপটও সমাজের মধ্যে আছে, কাল্টের গ্রহণযোগ্যতা আছে বলেই কিন্তু কাল্টটা কাজ করে। তো এখন এটা তো একটা সময়েরও ব্যাপার যে এটা বদলাবে কিভাবে।
আবার যদি আমাদের মতো দলগুলোতে তাকান, যারা বিকাশমান দল, নতুন দল হিসেবে কাজ করেছে, তারা এরকম হঠাৎ একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে আমরা যারা মানে আসিনি, তারা কিন্তু দল গড়ে তোলা বেশ কঠিন কাজ ছিল। এই দ্বিদলীয় মানে দুইটা বড় প্রধান দল যারা ক্ষমতা কেন্দ্রিক জায়গায় আছে, তাদের সাথে অন্য দুটো আরও বড় দল জাতীয় পার্টি জামাত, তারা কিন্তু এই প্রধান দুই দলের সাথেই মানে কখনো না কখনো জোট করেছে। এই দুটোর বাইরে গিয়ে রাজনৈতিক দল গঠন করা বাংলাদেশে কতটা কঠিন ছিল সেটা তো আমরা নিজেরা অভিজ্ঞতার মধ্যে দেখেছি, আপনারাও কম বেশি দেখেছেন। সেইখানে এবং যেখানে ন্যূনতম গণতান্ত্রিক চর্চা নাই, না দলের অভ্যন্তরে না রাষ্ট্রের মধ্যে। আমাদের আগ্রহের জায়গাটা ছিল যে রাষ্ট্রে গণতান্ত্রিক চর্চা না আনতে পারলে এই দলগুলোতে গণতন্ত্র নাই এটা বলে বলে আমি আহাজারি করে কি করব। বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি কিংবা জামাত ইসলামীতে গণতন্ত্র আছে কি নাই, এই প্রশ্ন বাইরে থেকে আমরা তুলতে পারি, সেটা একটা নাগরিক হিসেবে যে কেউ দাবি করতে পারেন। কিন্তু আসলে এই বিষয়ের সমস্যার সমাধান করার কাজটি কিন্তু ওই দলের সভ্যদের দায়িত্ব, তাদের সদস্য যারা, তারাই কিন্তু এটার একমাত্র করার ক্ষমতা রাখে। আমরা তার বাইরে থেকে এটা রাখি না। ফলে আমাদের দিক থেকে আগ্রহের জায়গা ছিল যে রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক চর্চা ফেরাতে হবে। সেইটার চাপে সেইটা এমন কতগুলো কম্পালশন ক্রিয়েট করতে পারে যে কম্পালশনের মধ্যে দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা করতে বাধ্য হয়। সে কারণে আমাদের দিক থেকে আমরা বড় প্রশ্ন তুলেছিলাম যে কিভাবে রাষ্ট্র এই দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা তৈরির চাপ সৃষ্টির বদলে উল্টো দলের অভ্যন্তরে স্বৈরতন্ত্র কিংবা এরকম ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বকে সহায়তা করে। একটা উদাহরণ দিই, তার মধ্যে ধরেন আর্টিকেল 70। এখন যদি আর্টিকেল 70 সংবিধানে থাকে, আপনি তো আসলে একেবারে জনপ্রতিনিধি হয়ে আসে দলদাস, কারণ আপনি দলের হাত তোলা এমপি ছাড়া কিছু না। আপনার যতই বিরোধিতা থাকুক ব্যক্তিগত, অথবা আপনার ইভেন দি কনস্টিটিউয়েন্সি আপনার জনগণও বিরোধিতা করে, কিন্তু আপনি পার্লামেন্টে এসে আপনি ভোট দিতে পারবেন না। এই যে আপনি আটকে রাখলেন, উল্টো দিকটায় যদি আর্টিকেল 70 না থাকে, তাহলে আজকে এই আমার কনস্টিটিউয়েন্সি জনগণ আমার যে জিনিসটা চায় সেটা সংসদে আমি প্রতিনিধিত্ব করব। এবং আমাকে যদি দেখা যায় যে পার্টি প্রস্তাব আর আমার প্রস্তাব ভিন্ন, পার্টির হয় আমাকে কনভিন্স করতে হবে, না আমি পার্টিকে কনভিন্স করব, একটা সিদ্ধান্তে আসতে হবে। কিন্তু অভ্যন্তরীণ আলোচনা ছাড়া ওই হুকুম দিয়ে দিল, সবাই হাত তুলে ফেললো, এটা কিন্তু সম্ভব না। আমি একটা উদাহরণ দিলাম যে এখানে বিস্তারিত সময় পাওয়া যাবে না। অনেকগুলো প্রসঙ্গ আমরা তুলতে পারি, যেমন ধরেন প্রার্থী নমিনেশনের ক্ষেত্রে প্রাইমারি, এইগুলো এমন কতগুলো ব্যবস্থা রাষ্ট্রগতভাবে আইনগতভাবে তৈরি করা সম্ভব, যেগুলো এক একটা পলিটিক্যাল পার্টির অভ্যন্তরীণ চর্চাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে, তার মধ্যে দিয়ে তারা গণতান্ত্রিক চর্চায় বাধ্য হবেন। সেই জায়গাটা তৈরির ব্যাপারে আমাদের আগ্রহ ছিল। ফলে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান কিংবা এই যে রিপাবলিকের গুণগত পরিবর্তন ঘটানো, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থার এমন পরিবর্তন ঘটানো যাতে করে সেটা পার্টির অভ্যন্তরীণ জীবনকেও প্রভাবিত করতে পারে। বাইরে থেকে নসিহত করে তো আসলে অন্য পার্টির অবস্থাটা বদলানো যায় না। অনেক ধন্যবাদ মাসুদ কামাল। একটা জিনিস খেয়াল করেছেন, আজকে জাতীয় ভোটার দিবস ছিল, হয়তো আপনি খেয়াল করেছেন। ইন্টারেস্টিং হলো যে এই ভোটার দিবসটা ইন্ট্রোডিউস করেছিল যে সরকারকে বিদায় দেওয়া হয়েছে, ফ্যাসিস্ট সরকার, যারা বারবার ভোটার অধিকার হরণ করেছে, তারাই কিন্তু এই দিবসটাকে ইন্ট্রোডিউস করেছিল। এবারকার যে নির্বাচন কমিশন, তারাও এই ভোটার দিবসটা পালন করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিদ্যমান ব্যবস্থা, এখন আমরা যে নতুন পরিস্থিতিতে আছে, এটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন সামনের দিকে যে নির্বাচনের কথা আমরা শুনছি, সেখানে কি প্রত্যাশা আমরা করতে পারি কিনা যে জনগণ তাদের ভোটটা দিতে পারবে? দেখেন, আমি বললাম তো, এটা আসলে হয় কি জানেন, আমি এই যে নতুন পলিটিক্যাল পার্টিটা হয়েছে না, এদের তো প্রথমে সমালোচনা করলাম, পরে প্রশংসাও করলাম। এদের মধ্যে প্রশংসার কাজ, একটা মানুষটা শুনেন, পৃথিবীতে আপনি এমন একটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যার সব খারাপ, আবার এমন একটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যার সব ভালো। ভালো মন্দ মিলেই কিন্তু মানুষ, কাজে ভালোটাও বলতে হবে, যেটা মন্দ লাগছে সেটাও বলতে হবে। তো ইয়াংদের একটা ভালো দিকে জানেন, তারা নতুন নতুন সিদ্ধান্ত নিতে পারে, বুড়ারা পায় না, বৃদ্ধরা কোনো এক্সপেরিমেন্টে যেতে পারে না। এই ইয়াংরাই অনেক নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আমি এটাকে সাপোর্ট করি। ইলেকশন কমিশনে কতগুলি অথর্ব লোককে বসায় রাখা হয়েছে, একদম অথর্ব, এবং এটা আমাদের ইলেকশন কমিশনের ফরম্যাটটা এরকম। 5 বছর 10 বছর 15 বছর আগে যারা রিটায়ারমেন্টে গেছে, যাদের নাকি আর কোনো দেওয়ার ক্ষমতা নাই বলে সরকার তাদেরকে বিদায় করে দিচ্ছে,
একে রিটায়ারমেন্টে দেয় কেন? ভাই তুমি আর কিছু এই গভর্নমেন্টকে দিতে পারবে না, অতএব বাড়ি যাও, যে ঘুমাও। সেই ঘুমন্ত লোকটা ডাইকে আইন আপনি দিয়েছেন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা। এটা হলো টোটাল যে আপনার কনসেপশন ফিলোসফি তার এগেনস্টে যায়। এই বৃদ্ধ লোকগুলি এখন হাসিনা আমলে যেটা করছিল সে জাতীয় ভোটার, আচ্ছা জাতীয় ভোটার দিবস পালন করলে কি ভোটাররা খুশি হয়? জাতীয় ভোটার দিবস পালন করলে কি ভোটারদের মানে উত্তেজনা বেড়ে যায়, সম্মান বৃদ্ধি হয়? কি এক ভোটে তারা আয়োজন করতেছে, বাংলাদেশের 1 কোটি লোক বিদেশ থাকে, 1 কোটি লোক। আপনি একটা ইলেকশন করবেন, 1 কোটি লোকের মতামতের কোনো মূল্য নাই এই দেশে? তাদেরকে ভোটের মধ্যে আনতে পারছে? আজকে ভোটারের তালিকা করছে, আজকে ধরেন আজকে পর্যন্ত তালিকা করলো তারা। এটা কি মাস? ফেব্রুয়ারি মাস। যদি ইলেকশন যদি আগামী বছর ফেব্রুয়ারিতে হয়, তাহলে এই 1 বছরে যত লোক বয়স 18 হবে তারা কেউ ভোট দিতে পারবে না, তাদেরকে আরও 5 বছর ওয়েট করতে হবে। ইজ ইট এ সায়েন্টিফিক সিস্টেম? এই চেঞ্জটা করার সাহসও নাই, যোগ্যতাও নাই, এই জ্ঞানও নাই এই অথর্বদের। এবং সরকারগুলো যারা আসে তারা এভাবেই চিন্তা করে, এর বাইরে তারা চিন্তা করতে পারে না। ডক্টর ইউনূসের পক্ষে চিন্তা করা সম্ভব না, কারণ উনিও 80-র উপরে বয়স, ওনার পারবে না। উনি একসময় ইয়াং ছিলেন, ওই সাফল্য দিয়ে আজকে একটা মাপলে হবে না। একটা আপনি 10 আর 12 যোগ করতে দিলেন, একসময় অঙ্কের লেটার পাইছিল, সে যদি এটাকে 21 বলে তাহলে হবে না অঙ্ক। বয়সের কারণে 21 বলতে পারে অনেকে। সমস্যাটা এখানে। আপনি আমাকে বলেন, তারা তো ভোটারটাই ঠিক করতে পারছে না। তাহলে আপনার পরামর্শটা কি? আমার পরামর্শ যে সমস্যাগুলো সমাধান করতে হবে। সারা দুনিয়ার লোক ভোট দেয় না, আমেরিকার অনেক সিটিজেন বাংলাদেশে ভোট দেয় না। এরা পারবে না, তাহলে এদেরকে বাদ দিয়ে নতুন ইয়াং জেনারেশন যারা পারবে তাদেরকে আনতে হবে। আমি তো প্রবলেমগুলো দেখাই দিলাম আপনাকে, এই প্রবলেমগুলো সলভ করুক, সলভ করে দেখাক। এদেরকে বলবে কি এখন আর সময় কোথায়, তো এই কদিন কী করে আঙুল চুষছেন বসে বসে, পারলেন না কেন? সারা দুনিয়ার লোক বিদেশ থেকে ভোট দিচ্ছে। আজকালকার দিনে বিদেশে বসে আপনি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন, অপারেট করতে পারেন, ভোট দিতে পারেন না কেন? ব্যবস্থা করেন না কেন? আপনি ব্যবস্থা করেন। ভাই একজন লোকের মনে করেন তার একটা আইডি কার্ড, তার আপনি একটা ন্যাশনাল কার্ড দিচ্ছেন, আইডি কার্ড দিচ্ছেন, তো সিম্পল, যখন ভোট হবে সেই দিন যাদের বয়স 18 হবে সেই ভোট দেওয়ার যোগ্য। সিস্টেমটা ক্রিয়েট করেন, অটোমেটিক্যালি হবে সিস্টেম। হ্যাঁ অটোমেটিক্যালি তো হয়, অটোমেটিক্যালি হবে। সে তার আইডি কার্ড নিয়ে যাবে, ওখানে পাঞ্চ করবে, পাঞ্চ করলেই বলবে আপনার বয়স হয় নাই, ভোট দিতে পারবেন না। সিম্পল তো, এই কাজটা করার মতো বুদ্ধিও নাই, এটা বুঝেও না ভালো মতো কেমন কি করতে হবে। জনাব সাকি, এই বিষয়ে আপনার বক্তব্য? না, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তো আমরা অনেকদিন ধরে আন্দোলন করছি, এবং এখন আন্দোলনটা বিশেষত প্রবাসীরাও বিভিন্ন ফোরামে তারা এই আন্দোলন করছেন। এই সরকারের একটা মানে যখন নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারাও এটা নিয়ে বিপুলভাবে আলোচনা করেছেন, এবং তাদের এই প্রস্তাবও আছে প্রবাসীদের ভোটাধিকার প্রশ্নে। সো প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতেই হবে, সেইটা আপনার গুরুতর আমাদের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে থাকা দরকার। আর মানে নির্বাচন যেটা বলছিলাম, যে এটা তো প্রবাসীদের প্রসঙ্গে গেল, স্বাভাবিকভাবে আপনারা যারা রাজনীতি করেন আপনাদের প্রত্যাশা তো একটা ভালো ভোট হবে, আপনাকে যে ভোট দিতে চাই সে ভোটটা আপনাকে দিতে পারবে। সেই জায়গায় আমরা যাচ্ছি কিনা, সেই পথপরিক্রমা যেটা আপনি বলছিলেন যে গণতন্ত্র চর্চা, ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন বা সবাই মিলে ভূমিকা রেখে যাতে নির্বাচনে, সেই পথে আমরা কি হাঁটছি? মানে হাঁটার মানে ভোটাধিকার নিয়ে আর যদি কেউ কোনো খেলাধুলা করার চেষ্টা করে, জনগণ মানে সবকিছু উৎখাত করে দিবে। আমি খুব স্পষ্ট ভাষায় করছি, ভোটাধিকার নিয়ে এই দেশে যদি আর কেউ খেলাধুলা করার চেষ্টা করে, এটা আর কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, আর কোনোভাবে ভোটাধিকার নিয়ে কাউকে খেলতে দেওয়া যাবে না। এটা মানে যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় নাই, যে কোনো পক্ষের ক্ষেত্রে এটা আমাদের সকলের জন্যই এইটা একটা জায়গা হওয়া দরকার, যে বাংলাদেশে যদি আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে জনগণকে আমরা ক্ষমতার কেন্দ্রে আনতে পারছি না। এটা প্রাথমিক পদক্ষেপ, যদি এটাই একমাত্র নয়। সো এইটুকু জায়গাতে আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের রাষ্ট্রটাকে আমরা কি গড়ে তুলতে চাই, নাকি আমরা এটাকে আসলে একটা নৈরাজ্যের দিকে ঠেলতে চাই। তো এটার পদ্ধতি কি হবে, গড়ে তোলার পদ্ধতিটা কি হবে? গড়ে তোলার পদ্ধতি হচ্ছে, যেহেতু আমরা গণতান্ত্রিক ব্যবস্থাতেই থাকতে আমরা প্রধানত এটাই মূল অঙ্গীকারের জায়গা বেশিরভাগ মানুষের, সুতরাং ওই জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে যে ভোটাধিকার আছে। এটাই হচ্ছে সেই নিয়ম যেখানে ক্ষমতা হস্তান্তরের একটা নিয়ম আছে। ক্ষমতা হস্তান্তরের নিয়ম
কার্যকর হলেই জনগোষ্ঠীর মধ্যে একটা ঐক্যের জায়গায় কাজ করবে রাজনৈতিকভাবে। পার্থক্য সত্ত্বেও ঐক্য কখন লাগে? যখন পার্থক্য আছে। যখন আর কোনো পার্থক্য নেই তখন ঐক্যেরও প্রয়োজন, প্রশ্নটা আসে না। এই শব্দের যে একটা পরস্পর নির্ভরতা, সেইটা আমাদের মর্মবস্তুর দিক থেকে খেয়াল করা দরকার। ফলে পার্থক্য আছে বলেই কিন্তু ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, এবং সেই ঐক্যটা নিশ্চিত করতে পারবো যে পার্থক্যকে কীভাবে ম্যানেজ করি, হ্যান্ডেল করি। পার্থক্য হ্যান্ডেল করার ব্যবস্থা হচ্ছে ভোট, যে আমরা একটা ভোট, তোমার জন্য যা নিয়ম আমার জন্য তাই নিয়ম, ভোটের মাধ্যমে যে বেশি ভোট পাবে সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে। এই ব্যাপারটা প্রতিষ্ঠা করাটা আমাদের এখানে দরকার। যারা এইখানে এটার বিরুদ্ধে কোনোভাবে এটাকে ম্যানিপুলেট করতে আসবে তাদেরকেও রীতিমতো মানে গণপ্রতিরোধের মধ্যে দিয়ে উৎখাত করতে হবে। এইটার ব্যাপারে কোনো আপোষ বাংলাদেশে কারো দিক থেকে সহ্য করা হবে না। এবং সেইটা আমরা বলবো যে জনগণ যাকে, এমনকি আমি যাকে সবচেয়ে অপছন্দ করি তাকেও যদি জনগণ নির্বাচিত করে, আমাকে সেটা মেনে নিতে হবে, আমাকে জনগণকে আবার জয় করে আসতে হবে। এর বিকল্প কোনো পন্থা এখন যদি আমরা করতে যাই, এটা পুরো এই রাষ্ট্রকেই একটা বিপর্যয়ের মধ্যে ঠেলবে। জি, অনেক ধন্যবাদ জোনায়েদ, আপনাকে অনেক ধন্যবাদ। মাসুদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।